এই যে ওই বাড়িতে যে খেয়ে নেন দুমুটো করে খেয়ে নেন, ওখানে একটা কেমন যেন একটা অলৌকিক ভাব, যে সামান্য ওই 2-5 জনের রান্নার জায়গায় 30 জন খেলাম এবং হয়েও গেল, এটা কেমন করে হয় সম্ভব? তো শীতের রাতে বলছে ইনি যদি সত্যি হন তাহলে ওই পদ্মার পাড়ে দিয়ে যাতায়াত করতো, তখন পদ্মা ওইটাই রাস্তা, এখন রাস্তা কোথায়, মানে মুখের দিকে আমি দেখেছি। কি দেখেছেন? মানে কি দেখলাম, কে? নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লীলা কথা এর আগের এপিসোডে আপনারা শুনেছিলেন শ্রী পঙ্কজ সেনগুপ্তের মুখ থেকে। আজকে আরও একবার আমাদের সাথে রয়েছেন নীলু বাবু, যিনি আপনাদেরকে আবার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কিছু লীলা কথা শোনাবেন। নীলবাবু, আপনাকে অনুকূল ঠাকুরের এই এপিসোডে আপনাকে আরো একবার স্বাগত। নমস্কার। আমরা বিগত এপিসোডে শ্রী পঙ্কজ বাবুর থেকে আমরা অনুকূল ঠাকুরের লীলাকথা সম্বন্ধে অবগত হয়েছিলাম। এর আগের কিছু এপিসোডে আপনিও আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লীলাকথা সম্বন্ধে অবগত করেছিলেন। আজকেও আপনার থেকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আরও কিছু লীলাকথা আমরা শুনতে চাই। প্রথমে আসি, আপনি যে সৎসঙ্গে আছেন, সেই সৎসঙ্গ কবে স্থাপিত হয়েছিল আর সেই সৎসঙ্গের নাম? আমি যে সৎসঙ্গে আছি কথাটা ঠিকই আছে। অ্যাকচুয়ালি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে জন্মস্থান সেটা বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর। আচ্ছা। এবারে ওই ঠাকুরের কিছু বায়ু পরিবর্তনের জন্য আর কি একটু তখন ওই দেওঘরে আসা হলো। আমি অতটা যাচ্ছি, দেওঘরে আসা হলো, মানে আমাদের এটা সাঁওতাল পরগনা নাম ছিল আগে, হ্যাঁ, এখন ঝাড়খণ্ড হয়েছে। তো ওইখানে এসে মোটামুটি সবাই একটা মানে বসার জায়গা করা হলো। পরবর্তীতে যা হয় আর কি সাংগঠনিক দিকটা আরো দু একটা সংগঠন অল্প অল্প করে বাড়তে। আপনি যে বললেন পাবনা জেলা, হ্যাঁ পাবনা জেলা, বাংলাদেশের হিমায়তপুরের পাবনা জেলা। এই পাবনা জেলা থেকে হিমায়তপুর, পাবনা জেলা হিমায়তপুর গ্রাম, পাবনা জেলার হিমায়তপুর গ্রাম। তো আসার পর মানে ঠাকুর ওইখান থেকে আসার পরের ঘটনা বলছেন আপনি এটা? তারপরে আপনাদের দেওঘরে একটা ওখানে এসে দেওঘরে মোটামুটি স্থাপনা হলো। 58 বছর উনি মানে বাংলাদেশে কাটিয়েছেন। 58 বছর, অর্থাৎ তারে 1295 থেকে 58 যোগ করলে যা হয়, আমি এই মুহূর্তে ভুলে গেলাম। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আর এখন বর্তমানে সৎসঙ্গ, এই সৎসঙ্গের নাম আপনি একবার যদি বলেন। এটা মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম অঞ্চলে গিজনি বলে একটা রেল স্টেশন আছে, গিজনি। গিজনি, হ্যাঁ, ওইখানে একটু ভেতরে। তো সংগঠন নাম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ। আচ্ছা, হ্যাঁ, গিজনি বলে। এটা হাওড়া থেকে সাউথ লাইনে করে ট্রেনে করে যাওয়া। হ্যাঁ, ঘাটশিলা টাটা, মানে ঝাড়গ্রামের পরের প্রায় 16 কিলোমিটার ওখানে একটা গিজনি স্টেশন। ওইখানে নামলে ওইখান থেকে একেবারেই কাছে, একেবারেই কাছে। আচ্ছা, বর্তমানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের টোটাল সৎসঙ্গ কটা, মানে সংগঠন? আমার যতটুকু জানা আছে রেজিস্টার্ড প্রায় 20-22টা। আচ্ছা, প্রথমে যাই যে আপনি একটা আমাকে অফ দ্য ক্যামেরা একটা ঘটনা বলছিলেন ঠাকুরের, অলৌকিক কিছু বা ওনার লীলা কথার, যেটা অল্প একটুখানি আপনি বলেছিলেন, সেটা যদি ক্যামেরার সামনে আপনি বলেন। হ্যাঁ, এটা আমি ওই বললাম, আমার তো পুঁজি ওই পিসিমা, আমার পিসিমা বলতে শ্রী ঠাকুরের বোন। ওনার নাম একবার? গুরুপ্রসাদী। ওনার সারনেম মানে টাইটেল কি ছিল? না, সেই দিকে ওনার টাইটেল কিছু নেই। আচ্ছা। তো অ্যাকচুয়ালি ঠাকুরের 9টা ভাই বোন। আচ্ছা। ইনি সর্বকনিষ্ঠ, আর ঠাকুরই সর্বজ্যেষ্ঠ। এটা আপনি আগের কিছু এপিসোডেও বলেছেন। তো সেই আমি ওনার কাছে যখন যেতাম, সেই সময় আমি যা ওনার কাছেই, মানে বলে না ঘরে থাকলে যে পেঁচালপাড়া একটা কথা আছে না, পেঁচালপাড়া, বুড়ো মানুষ, এই পেঁচালপাড়া, সেই ক্ষেত্রে আমার যা পুঁজি। আর আমি তো সেই অর্থে বই খুব একটা পড়ি না,
আর বিভিন্ন বই থেকে নিজেকে সংগ্রহ করাটা যোগ্যতাও দরকার, সেই যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি না। তো যাই হোক, পিসিমার কাছ থেকে যেগুলো শোনা, ওদের ঘরোয়া কথা, ফ্যামিলির কথা, সেইটাই আমার পুঁজি। সেইখান থেকে গল্প করতে করতে বিভিন্ন সময় গল্প করে করে যে কথাগুলো বলতেন, ওই মানে কুষ্টিয়ার কথা আর কি। কুষ্টিয়ার সুপারভাইজার শ্রীশ নন্দী, আশিস নন্দী, শ্রীশ নন্দী, শ্রীশ নন্দী, আচ্ছা। আর সতীশচন্দ্র জোয়ারদার বলে এক ভক্ত ছিলেন, আচ্ছা। সতীশচন্দ্র জোয়ারদার। এবার কুষ্টিয়াটা এই জায়গাটা, কুষ্টিয়াটা জেলা, এটা আমাদের পশ্চিমবাংলাতে? না না না, বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ। আচ্ছা। তখন তো বাংলাদেশ নয়, তখন তো একই ছিল, দুই বাংলা এক ছিল, হ্যাঁ একদম। তো সেইখানকার ওই শ্রীশ নন্দী এবং সতীশচন্দ্র জোয়ারদার, অ্যাকচুয়ালি ঠাকুর অনুকূলচন্দ্রকে তো প্রথমেই তাকে তো ভগবানের বলে কেউ স্বীকার করেন। অনেক ধীরে 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 বিভিন্ন কাজের মাধ্যমে আস্তে 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 যারা দেখে কী ব্যাপার আমাদের বোঝের বাইরে, তখন না তাকে ধরছে কী ব্যাপার। সেই সময় প্রফুল্লচন্দ্র রায়, উনি একটু মানে জমিদার গোছের আর কি, একটু স্ট্যান্ডার্ড। উনি এদের একটু খাবার আমন্ত্রণ জানিয়েছিলেন সবাইকে। আচ্ছা। তো এরা তৈরি হয়ে গেল যে তাহলে আমরা যাব, কিন্তু আরও যারা সতীশচন্দ্র জোয়ারদার ছিলেন, ঠাকুর ছিলেন, আবার আরও কে যে শ্রীশচন্দ্রীরা ছিলেন, যাবো ভাবছে, কিন্তু ঠাকুর বললেন না, আমরা এখানেই খেয়ে যাব। কোথায় যাওয়ার কথা ভাবছিলেন? ওই যে সেই প্রফুল্লদার বাড়িতে। আচ্ছা, প্রফুল্লদার বাড়ি। তো সবাই বলছে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের জন্য রান্না করবেন, আমরা যাবো না, এটা কেমন করে হয়? ঠাকুর বলছেন সে দেখা যাবে না, এখন খান্তি। এবারে প্রফুল্লদার বাড়িতে, প্রফুল্লদা আবার ওই যাবেন যে একজনের শ্রীচন্দ্রদের বাড়িতে যাবেন, একবারে ওনারা রান্না করছেন 5-7 জনের, কিন্তু ওরা মানুষ 30-35 জন। এরা বলছি, সতীদা বলছি যে এতগুলো লোকের খাওয়া রান্না করছে, অল্প লোকের, আমরা এতগুলো লোক খাবো, কী করে খাবো? ঠাকুর বলছেন ওরে বসেন তো, দুমুটো করে খান, হয়ে যাবে না, এই মানে বাঙালপনা কথা, হয়ে যাবে না। এরা আবার দেখছে তাহলে বসাই যাক। তো ওই 30-35 জন লোককে ওই অল্প অল্প খাবার পরেও দেখা গেল যে তাদের মানে মানে পেট পোড়া হয়ে গেছে আর কি, মানে পেট ভরা হয়ে গেছে ওই অল্প খেয়ে। এটা কিউরিসিটি যাচ্ছে, ব্যাপারটা কী হলো। আবার ওই বাড়ি থেকে লোক এসে, আপনারা যাননি এখনো, আপনারা চলেন, ওরা দুঃখ আপনারা না খেলে। তখন ঠাকুর বলছেন যে চলেন। এরা বলছে এই মাত্র বলে যে যাবো না, পরে যাবো, এখানে খেয়ে যাই, আবার এখন বলছে চলেন। ব্যাপারটা কি দেখি, ব্যাপারটা কি? তাহলে চলেন, গুছিয়ে গেছি। তখন তারা সেখানে গেলেন, আবার সেখানে গিয়ে দেখছেন যে ওই দাদার ভাইয়ের বউয়ের বাচ্চা হবে। আচ্ছা। এবং প্রচুর বেদনা উঠেছে। সেই ওই টালাপড়ে এই যে অতিথিদের যে রান্নাবান্না সেটা হয়নি। আচ্ছা। রান্নাবান্না সেটা হয়ে ওঠেনি। আবার যখন এই ওখানে বুঝতেছে ঠাকুর, এরা দলবল নিয়ে গিয়ে, স্বাভাবিক বাইরের থেকে লোকেরা একটু তারপরে দৌড়াদৌড়ি করে, মানে দৌড়াদৌড়ির দরকার নেই, আমরা আছি। ঠাকুর গিয়ে বলে কী ব্যাপার, এই প্রচুর বেদনা হয়েছে, ডাক্তার নেই। তিনি গেলেন, গিয়ে সেই মায়ের পেটে হাত দিলেন, দেখা গেল যে খুব সহজেই তিনি তার বাচ্চা প্রসব করলেন। এবং যিনি ডাক্তার ওই বাড়ির, সেই ডাক্তারও বাইরে কিছু আসবেন যথাসময়ে, কিন্তু সেখানে গিয়ে তার কোনো কারণে দেরি হয়ে যাচ্ছে, তিনি আসতে পারেননি, তিনি চলে এলেন। পরবর্তীকালে এই খোঁজে দেখা গেল যে এই যে ওই বাড়িতে যে খেয়ে নেন দুমুটো করে খেয়ে নেন, ওখানে একটা কেমন যেন একটা অলৌকিক ভাব, যে সামান্য ওই 2-5 জনের রান্নার জায়গায় 30 জন খেলাম এবং হয়েও গেল, এটি কেমন করে হয় সম্ভব? আবার এখানেও যদি ওরা চলে আসতো, এখানে খেতে পেত না। এবার ঠাকুর জানলেন কী করে? আবার এখানেও যখন ওই ডাক্তার নেই, তাহলে এই প্রচুর কর্মটা কে সমাধান করবেন? ঠিক সেই সময় ঠাকুর এসে উপস্থিত। এবং ঠাকুর হোমিওপ্যাথি ভালো জানতেন, সেটা আপনি আগের এপিসোড ভালো জানতেন। যে কোনো এইভাবে এমন একটা পজিশন তৈরি হলো যে দেখা গেল যে আমরা ঠাকুর অনুকূলচন্দ্রের যে কায়দা কানুন, কী দিয়ে কখন তিনি কী করবেন, সবাই সেটা জানতে পারতেন, কিন্তু তার সমাধান হয়ে যায় খুব সুষ্ঠুভাবে। এই আস্তে আস্তে করে তো সবাই আস্তে আস্তে কী ব্যাপার, এর মধ্যে কী আছে, কী এমন জানে, জিনিসটা কাকতালীয় নয়,
আবার তিনি ভেঙেও দেন না সবসময়। যদি কোনো কারণে কেউ ধরতে পারতো অলৌকিকটা, তিনি আবার সেটাকে ইজি করে নিতেন, না কিছু হয়নি কিছু হয়নি। আবার কেউ ধরতে পারতো, ব্যাপারটা এরকম হচ্ছে কেন? তাহলে এই যেমন দুর্বাসমুনির গল্প আমরা জানি, এই সামান্য খাবারে এতগুলো লোকের পেট ভরা কেমন করে হয়? হয়তো বিজ্ঞান আছে বা কেমিস্ট্রি, জানি না কি আছে, কিন্তু আমাদের কাছে তো এটা অজানার মধ্যে। সেরকম আবার সতীশ গোস্বামী বলে একজন ছিলেন, তারা আবার ওই মানে আমাদের ইয়ে চৈতন্যদেবের বংশধর আবার। আচ্ছা। তো সেখানে সেই সতীশ গোস্বামী আমার ব্যাপার কি, ঠাকুরকে তো সবাই একটু পরখ করতে চায়। এখনকার মতো বিদ্বান না হলো, তখনকার মানুষরাও কিন্তু কম বিদ্বান ছিলেন না, পরীক্ষা করতে চান বিভিন্নভাবে, বিভিন্ন দিক থেকে সত্যি তুমি তাই কিনা। এখন সেখানে ধরুন সতীশচন্দ্র গোসাই বলছেন যে ওরা তো কুলগুরু প্রথা ওদের ছিল তখন, কুলগুরুর যে আমাদের এইগুলো আসে, এইগুলো আসে, কুলগুরু প্রথা ছিল। সেখান থেকে আবার এই অনুকূলচন্দ্রের যে বিধিবিধান মানতে সবারই অসুবিধা হওয়ার কথা হয়। তখন ওই সতীশচন্দ্র গোস্বামী মাঝে মাঝে তাকে বলছেন যে আমাদের সময় আমরা যেমনভাবে চলেছি, ইনি দেখছি একটু অন্যরকম, তাহলে একটু পর করে দেখি না কেন? তো শীতের রাতে বলছে ইনি যদি সত্যি হন, তাহলে ওই পদ্মার পাড়ে দিয়ে যাতায়াত করতো, তখন পদ্মা ওইটাই রাস্তা, এখন রাস্তা কোথায়? ওই তার মাঝখানে লোকে নানা রকম ক্রিয়াকলাপ করে, একটু ডিঙিয়ে যেতে হয়। তো দাদা বলছে যে তাই যদি হয়, চলেন আমার সঙ্গে চলেন। তা আমার সঙ্গে চলেন। আর ঠাকুর অনুকূলচন্দ্রের স্টেপিংটা ছিল অনেক বড় লম্বা স্টেপ, লম্বা পা ফেলতে। হ্যাঁ, মানে শুনেছি যে উনি হাঁটলে ভক্তদের দৌড়তে হতো, একটু মানে দৌড়তে দেয় না। সেখানে বলছেন যে তাহলে যদি সত্যি অনুকূল যদি হয়, এটা অনুকূল ভাবতে অবাক লাগেই তো, তাহলে দেব যদি এই পদ্মা একটা ডুব দিয়ে আসে শীতে, তাহলে ঠাকুরের পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, তো ঠাকুর বলছেন যে আরে আমি এখানে মনে আছে আর কিছু পালালাম নাকি মনে হচ্ছে, ভালো লাগছে না, চান করে ডুব দিয়ে চান করে আসি। তারা আশ্চর্য হয়ে গেছে, ডুব দিয়ে। আর তখনকার বাজারে ধুতি পরা বা একটা গামছা থাকতেই সব বাজারে। হ্যাঁ, তখন ইনি ভাবলেন যে সত্যিই তারা বোধহয় কিছু মারিয়েছে, হতেই পারে না হবার কে মারিয়েছে, কিন্তু তাই তাহলে না আবার কিছু গেছে বলে, তাহলে আবার যদি যায় তাহলে বুঝবো না। তখন বলছে দেখো ওই মনের ময়লা কিন্তু একবারে যায় না। হ্যাঁ, তা ভাবতেছি আমার শরীরটা কেমন লাগতেছে, আবার একটু চান করে আসি ডুব দিয়ে। যখন গেলেন তো ওজন থেকে ভয় সংকোচটা কাটছে না, এতে হয় নাকি। তারপরেও যখন আবার ঠাকুরকে পরীক্ষা করছেন যে না, তার যখন ওই উনি বলছেন কথাটা, সেই মুহূর্তে শ্রীষ্ণন্দীদা ছিলেন পাশে, তখন ওনাকে বলছেন যে দাদা আপনি যখন বলছেন, আপনি ওনার মুখের দিকে, আপনি তো নিচের দিকে তাকিয়ে আছেন, ওনার মুখের দিকে আমি দেখেছি। কি দেখেছেন? বলে কি দেখলাম, কে? আপনি তো ওনার সেবা নিচ্ছেন, ওনাকে পরীক্ষা করছেন, কিন্তু আমি তো ওনার মুখের দিকে তাকিয়ে আছি। উনি কেমন যেন ঠিক গৌর সুন্দর নাকি, আমরা যা ছবি দেখি তেমন মুখ হয়ে যাচ্ছে, আপনি মুখের দিকে তাকাতে, আপনি তোমার পরীক্ষা নিচ্ছেন। এই নড়েও জরুর কি? হ্যাঁ, আমি তোর মুখের দিকে তাকিয়ে আছি। প্রসঙ্গক্রমে বলি, একটু পাল্টানো হবে না, আমাদের এইখানে, আমাদের এই রাজবাড়ির পাশে এখন মণিলাল চক্রবর্তী বলে এক দাদা আছেন, বেশ বয়স হলো। ওনার কাছেও উনি ঠাকুরের সামনে বসে লিখতেন। রাজবাড়ি বলতে আমাদের বেলুর রাজবাড়ি। তো প্রথম লিখতেন প্রফুল্ল কুমার দাস আলোচনা প্রসঙ্গে, আবার দেবীর প্রসাদ মুখোপাধ্যায় তিনি কিছু দীপরক্ষী লিখতেন, আর মণিলাল দাস মানে উনি বলতেন, এরা অনেক বাদ পড়ে গেছে, তখন তো শর্ট হ্যান্ড টাইপের আসেনি, তবু তার মাত্র আবার একটু 2-3 জন মানে লিখতেন, গুছিয়ে লিখে পরে আবার গোছান। তো মণিলাল দাস বলছিলেন একদিন যে ভাই তুমি কাকে ধরেছো তুমি জানো না। আর আমিও বিভিন্ন সময় ওনাকে একটা মানে প্রশ্ন করতাম, বেশ 20-25টা প্রশ্ন করার পরে উনি রেগে যাচ্ছেন না, উনি বলছেন
তুমি আমাকে কি প্রশ্ন করবা? প্রশ্ন করছি আমি, ওই ঠাকুরকে। আমাদের তখন যৌবন বয়স, প্রশ্ন করছি আমি 20-22টা প্রশ্ন করেছি। তারপর হঠাৎ কোনো এক দাদা এসেছেন, সেই দাদার কোনো প্রশ্ন নিয়ে এসেছেন, সেই দাদার প্রশ্নের উত্তর গিয়ে আমি শুনছি আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে যাচ্ছি। কাজেই আমি দেখেছি যে আমি যখন ভাবছি রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িত চৈতন্য রামকৃষ্ণ অনুকূলাম পূর্বতনী পুরনম শাশ্বত বর্তমানম, আমরা প্রার্থনায় বলি। তো আমি নিজে দেখেছি যে আমি তাকিয়ে আছি, কী করে উনি রং পাল্টাচ্ছেন, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি হাত চামড়া চিমটাচ্ছি, আমি কি জেগে আছি? তো হ্যাঁ, জেগে আছি। কাজেই ওই পরীক্ষা করতে গেলে ঠুকে আসতে হবে, পরীক্ষা করতে ঠুকে আসতে হবে। দিন এবং যতদূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে। আচ্ছা, এই কথার পরিপ্রেক্ষিতে আপনি যে বলছিলেন যে উনি ওনাকে ভক্তরা পরীক্ষা করবার জন্য আর কিছু পর্দার জলে যদি এখন ঠান্ডাতে চান করে, যাই হোক সেটা ওইখানকার ঘটনা। বাংলাদেশে তখন দুই বাংলা এক ছিল। আপনাকে একটা আমি ছোট কথা জিজ্ঞাসা করি, আপনি তো ওনার শিষ্য বা ওনার ভক্ত। এই প্রশ্নের শিষ্য বা ভক্ত আপনি কোনোদিন ওনাকে উপলব্ধি করেছেন সজ্ঞানে? না 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 না, খুব কঠিন কাজ। তবে একটা সময় আশিসদের পুরো ব্যাটা, এখন যে প্রণব হালদার থাকে ওই বাড়িতে আমরা এক সময় ওই নাম ধ্যানে বসতাম। নাম ধ্যানে বসতাম। অভিজ্ঞতা, এখন বয়স বেড়েছে বা ভেতরের মানে কি বলবো তাগিদ বেড়েছে, মানে শান্ত হতে পারি না, এখন অশান্ত হয়ে গেছি। কি সেই সময় আমরা বসতাম ওই অ্যাকচুয়ালি 26শে জানুয়ারি রাত কেটে 27শে জানুয়ারি ভোরে, পরে আমরা ঠাকুরকে আর শরীরে দেখিনি। তো ওই সময় 26শে জানুয়ারি আমরা বসতাম রাত্রে নিরামিষ থেকে নামে বসতাম, ধ্যানে বসতাম। আমার একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা, এখন করি না, হয়ে ওঠে না। ঠিক যেখানে নাম করার কথা, যখন আমরা নাম দিই বা নেই, তখন সেই যিনি নাম দেন ঋত্বিক দেবতা তিনি বলে দেন, বলা যায়, কোনো সবাইকে বলা যায়, কিন্তু সাধারণত আমি বলি না, বলা যায়। সেই সময় যখন এই মেরুদণ্ড সোজা করে বসা, আর ওই যেই প্রসেসে ধ্যান করা, মিনিট 15-20 যদি ভেতরে সেই বীজ নাম জপ করা যায়, আস্তে আস্তে তখনকার অভিজ্ঞতা আমার, ওই টিভি বন্ধ করলে একটা মাঝখানে টুকরো আলো জ্বলে না, হ্যাঁ, ঠিক ওই রকম বোধ হতো। এখন পারবো না, এখন বসেও কিছু একটা, হ্যাঁ, ওই যে বীজ নাম স্পাইনাল করে সোজা করে বসে এক মিনিট ওই বীজ নাম যদি মূর্তিতে ধ্যান করি, ঠিক ওইটা আসতো, কিন্তু কপালের ওখানে আসতো। এখন পারবো না, বললেও পারবো না। কেন পারবো না? তখনকার যে মানসিকতা ছিল, আস্তে আস্তে এখন মানসিকতা মানে জটিলতা বেড়েছে মানসিকতায়। কাজে ওই চুপ করে বসার যে সেই যে মনটা নিয়ে যায়, সেটা এখন হচ্ছে না। অবশ্য চেষ্টা হবে না, হচ্ছে না। তখন হয়েছিল যে সেই অভিজ্ঞতার কথা বলতে পারি। এবং ওই সময় মনে হচ্ছিল আর চোখ মেলবো না। মানে আপনি বলতে চাইছেন যখন ওনার বীজ মন্ত্র আপনারা এক মনে জপ করেন, তখন একটা কিছু ফিলিং, হ্যাঁ, এবং তখন মনে হয় আর চোখ মেলি, চোখ বন্ধ করে থাকতে ইচ্ছা করে। কিছু খুব সুন্দর মানে অভিজ্ঞতা, খুব সুন্দর লাগে। এমন কি আপনার কোনো সময় হয়েছে যে আপনি কোনো একটা বিশাল সমস্যায় আছেন, বিশাল সমস্যা, যেটা আপনার সলভ হচ্ছে না, আপনি ভাবছেন যে আমার এটা কবে সলভ হবে, ওনাকে ডেকে আপনি সলভ করতে? আমি কেন, প্রত্যেকটা মানুষ বলতে পারবে কথা, যারা অন্তত 5 বছর এই সত্তা নিয়েছে। আচ্ছা, যারা অন্তত 5 বছর এই সত্তা নিয়েছে, প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করবে, হ্যাঁ, এক বাক্যে, এটা হচ্ছে বিরাট, প্রত্যেকেই। তবে মানে কোনো স্বার্থ নিয়ে করলে কিন্তু হবে না, যে আমি আমার ছেলে বিয়ে দিলে ঠাকুর তোমাকে ডাকবো, এটা না। নিঃস্বার্থভাবে তাকে ডাকতে হবে, নিঃস্বার্থভাবে, কোনো এতে কোনো কম থাকবে না। নিঃস্বার্থ তাকে ডাকবো, ডাকার জন্যই ডাকবো। আমি বিপদে পড়েছি বলে ডাকবো তা নয়। তবে সামান্য ছোটো ছোটো কারণ, এগুলো হয়তো কেউ বিশ্বাস করুক বা না করুক, আমার নাহলে আমি হয়তো আমার ব্যক্তিগত জীবন মানে খুব জটিলতায় ভরা, হয়তো আমি সবার সামনে বলছি, কিন্তু
তবুও আজও আমি এই যে কথাবার্তা বলি একমাত্র তার দেয়, কোনো ভুল নেই। আমার মা আমাদের বাংলাদেশে ফরিদপুরে বাড়ি তো, আমার বাবা কাকা ঠাকুরের দীক্ষিত, কিন্তু তখন এই সব ইষ্টভৃতি অমুক সব এইসব সিস্টেম ছিল না। আচ্ছা, ছিল না। আমার মা বলেছিল তোকে বাড়ি, অর্থাৎ আমার বিয়ে হয়ে আমার মা যখন 13 বছর বয়সে আমার বিয়ে হয়েছে, তোকে বাড়ি যখন আসলাম পাবনার ঠাকুর নাম হতো। আচ্ছা, আপনাদের এই অনুকূল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এমন কি কোনো আপনার ইয়ে আছে যে বীজ মন্ত্র আমি এতবার আপনাকে জপ করতে হবে বা করতে হবে না, না আপনার ইচ্ছা সেটা, বা শিষ্য অজপা? হ্যাঁ। আচ্ছা, এবার ব্যাপার আছে, সবার শরীর মন বা শরীর বলতে তার ব্যাকগ্রাউন্ড, তার পূর্বপুরুষে কীভাবে জন্মে সবার সমান নয়, তাই না? সবার ব্লাড সার্কুলেট সমান নয়, সবার পূর্বপুরুষ থেকে ভালো সমান নয়, কাজে অজপা। আর আমার যদি পেট ভরে যায় আর তো খাবো না, সে তো অবশ্য। কাজে নাম যখনই আমি নাম করে আমার যখন সন্তুষ্ট হবো আর তো করবো না, কাজেই অজপা নাম। তবে আমরা এখন আমাদের দৈনন্দিন খাওয়া দাওয়া দিয়ে দৈনন্দিন কাজকর্ম দিয়ে আমরা বেশিক্ষণ বসতে পারি না, পারি কি শান্ত হতে পারি না। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই মা বলতো যে এই পাবনার ঠাকুর, অর্থাৎ তার আগে কিন্তু ওই আমাদের ওই যে মানে প্রণবানন্দজি, তখন তো মার্কেট তার, তবু তার মাঝখানে যখন অনুকূল চন্দ্র বলে তোকে যখন আসলাম পাবনার ঠাকুর, ওই আমাদের তো গ্রাম ওই কাঁচা মানে পুকুর পাড়, ওই নাচতে নাচতে যেত তো, গৌরাঙ্গদেবের মতো নাচতে নাচতে যেত, বলে ফাল দিয়ে উঠতো, ফাল মানে চুলগুলো লাভ দিয়ে ফাল দিয়ে উঠতো, বলে আমি তো দেখছি তো, আমি তো নতুন বউ। আর ওই ছবি আমাদের একটা চক্র ছবি আছে ধ্যান করার জন্য, ওই ছবি বলে তোর কাকা সেবা দিয়ে যাইতো। যাই হোক, সেই সময় থেকে কিন্তু অনুকূল চন্দ্রের একটা ক্রেজ তো হয়েছেই। আর মানুষ যত বিপদে পড়ে তত মানুষ ঠাকুরকে ডাকে, এটা তো সাধারণ ব্যাপার। যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষ ভগবানকে ডাকে, তাই আমাকে সমস্যা থেকে উদ্ধার করে। আবার যখন উদ্ধার পাওয়া যায় তখন নিজের ক্যারি, তখন আমরা বলি নিজের ক্যারির উদ্ধার পেয়েছি, আমি এই করেছিলাম ওই করেছিলাম তাই পেয়েছি। কাজেই এগুলো নয়। তবে আমি যদি মনে করি যে আমি যখন পৃথিবীতে এসেছি তার দয়া এসেছি, আবার যখন যাব তিনি আমাকে নিয়ে নেবেন, তার যখন প্রয়োজন হবে, এটা আমার বোধ, জানি। যাই হোক, সেটা আপনার বোধ বা আদার্স যারা শিষ্যরা আছেন তাদেরও এই বোধ হোক। তো আরেকটা কথা যেটা আপনি বলছিলেন, আমাকে কি কবি একটা আপনি কিছু বলছিলেন যে বিশ্বগুরু, হ্যাঁ, বিশ্বগুরু উৎসবটা করার জন্য ভক্তরা ভেবেছিলেন, কিন্তু সেখানে উনি জীবিত অবস্থায় বাংলা হিমায়তপুরে, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে না, বিশ্বগুরু বোধটা, বিশ্বগুরু আমি যে বিশ্বগুরু উৎসবটা করবো আমার সে বোধ ফুটেছে কিনা, তিনি যে আমার ঠাকুর বা আমার গুরুদেব যে বিশ্বগুরু, সেই বোধটা আমার ভেতরে ফুটেছে কিনা। কথার কথা তো এগুলো নয়। কাজে আমার ভেতরে যখন ওই কি বলবো সামগ্রিক বোধটা, আমরা সবাই এক, তখন না বিশ্বগুরু। পরবর্তীকালে আমাদের এই কিছুদিন আগে ওই দমদমে এই ধরনের একটা অনুষ্ঠান করা হয়েছিল, হ্যাঁ করা হয়েছিল দমদম, ওই দমদম মানে ওই যে এয়ারপোর্টের দিকে আসে, ওদের নাগের বাজার দিকে করা হয়েছিল, সুরের মাঠ বলে করা হয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুর অনুকূলচন্দ্রের কোনো সমর্থন ছিল না তখনও, মানে হয়নি। আর সেটা বিশ্বগুরুরা করেছিল, কিন্তু সমর্থনটা তার ছিল না। আচ্ছা, কিন্তু তিনি বলছে আগে তোমাদের বোধটা ফুটে উঠুক। এটা তো কি ঈশ্বর জগৎটা তো যেমন আমার একার তেমন আবার সবার। একটা কথা আমরা প্রায় বলে থাকি যে ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রে, যে আমি যেমন সবার জন্যে, সবাই আমার জন্যে, একটা কথা আছে। নীলুবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ এই এপিসোডে এসে ওনার সম্পর্কে, ঠাকুর সম্বন্ধে শিষ্যদের বা ভক্তদের অবগত করবার জন্য।
আগামী কিছু আরও এপিসোড আমরা ওনার রাখবো, সেই আশা করি আপনার থেকে আজকে আমরা প্রোগ্রাম শেষ করব। আমার জানার পাল্লা খুবই কম, যারা চেষ্টাও করিনি বোধ হয়, কাজে কাজে যেটুকু মানে তিনি যোগান দেন সেটুকু বলার চেষ্টা করি। যারা শুনছেন তারাও সবটা জানেন, অনেক আমার বলে আমার বিশ্বাস, আমার ধারণা যে তারা সবটা জানেন। তার মাঝখানেও আমি হচ্ছে কিছু স্মরণ করে দিলাম তাদের জানাটা, এটুকুই করলাম আর কি। নমস্কার।